প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয় থেকে আমরা চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। তো অর্থের সময়মূল্য নিয়ে যখন আলোচনা করব, আসলে প্রথমে আমাদের প্রশ্ন দাঁড়ায় যে অর্থের সময়মূল্য আসলে কী জিনিস। অর্থের সময়মূল্য বলতে এটা বোঝায় যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে একটা পার্থক্য ঘটে, যে একটা তারতম্য সৃষ্টি হয়, যে একটা চেঞ্জ হয়, সেটাই হচ্ছে অর্থের সময়মূল্য। তাহলে দেখো, আমরা একটু সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি। প্রথমে সময় পরিবর্তনের সাথে সাথে তোমরা একটু লিখতে পারো সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পার্থক্য বা তারতম্য হয় তাকে অর্থের সময়মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বলা হয়। একটু খেয়াল করো, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পার্থক্য বা যে তারতম্য হয় তাই হলো অর্থের সময়মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পার্থক্য বা তারতম্য হয় তাকে অর্থের সময়মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বলা হয়। এবার দেখো, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পার্থক্য হয়, ঠিক আছে। এখানে শুধু সময় না, সময়ের সাথে সাথে আমাদের সুদের হারও বিবেচনায় আনতে হবে। তারপর চক্রবৃদ্ধি সংখ্যা আছে, চক্রবৃদ্ধি সংখ্যাও বিবেচনায় আনতে হবে। আর বিভিন্ন প্রাকৃতিক কারণেও আমাদের অর্থের সময়মূল্যের পরিবর্তন বা পার্থক্য হয়ে থাকে। তো মেইনলি যে বিষয় সেগুলো হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পার্থক্য হয়, অর্থাৎ সময়টাই হচ্ছে মেইন বিষয়। এরপর হচ্ছে সুদের হার, চক্রবৃদ্ধি সংখ্যা এবং বিভিন্ন প্রাকৃতিক কারণেও হতে পারে। তাহলে আমরা সময়টা বুঝলাম যে সময় আজকে যে টাকাটা 100 টাকা, এটা 10% শুধু যদি আগামী 1 বছর পরে আমরা পেতে চাই, তাহলে 100 টাকার 10%-এ কত টাকা? 10 টাকা। তাহলে আগামী বছর পাবো আমি কত টাকা? একটা বছর পরে পাবো 110 টাকা। আচ্ছা, সময় পরিবর্তনের সাথে সাথে সেটা বুঝতে পেরেছি। আবার যে সুদের হার বলেছে সেটাও আমরা বুঝতে পেরেছি যে 10% হলে 10 টাকা 1 বছর পরে বেশি পাবো। আর যদি 5% বলে তাহলে 1 বছর পরে 5 টাকা বেশি পাবো। যদি 7.5% বলে তাহলে 1 বছর পরে আমরা 7 টাকা 50 পয়সা বেশি পাবো, অর্থাৎ 100 টাকার জায়গায় আমরা 107 টাকা 50 পয়সা পাবো। এর পরবর্তী আরেকটা জিনিস যেটা না বললেই নয়, চক্রবৃদ্ধি সংখ্যা। চক্রবৃদ্ধি সংখ্যা হচ্ছে, অর্থাৎ এটা বছরে কয়বার চক্রবৃদ্ধি হয়। আমরা জানি বছরে 1 বার হয়, বা বছরে 2 বার হয়, বছরে 3 বার হয়, বা 4 বার হয়, এরকম হয়। যখন আমাদের বার্ষিক বলবে তখন মনে করতে হবে যে বছরে চক্রবৃদ্ধি হয় কয়বার। যদি বার্ষিক বলা হয়, বার্ষিক চক্রবৃদ্ধি বললে বছরে চক্রবৃদ্ধি হয় 1 বার। যদি বার্ষিক চক্রবৃদ্ধি বলে তাহলে বছরে কয়বার হবে? চক্রবৃদ্ধি 1 বার হবে। যে 10 টাকা 10% হলে 1 বছর পরে আমি কত পাবো? 10 টাকা বেশি পাবো, সুদ পাবো। আর 100 টাকার সাথে 10 টাকা যোগ করলে কত পাবো? 110 টাকা পাবো। যদি বলে যে বার্ষিক না, অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে বছরে চক্রবৃদ্ধি হয় কয়বার? অর্ধবার্ষিক মানে 6 মাস। তাহলে 6 মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয়, আমরা জানি 12 মাসে 1 বছর। 12 মাসে কয় বছর? 1 বছর। যদি 12 মাসে 1 বছর হয়, যদি 6 মাস পরে যদি আমি চক্রবৃদ্ধিটা হয়, তাহলে 6 মাস পরে একবার আর 6 মাস পরে আরেকবার। তাহলে বছরে কয়বার পাবো? অর্ধবার্ষিক হলে বছরে পাবো আমরা 2 বার। এরপরে ধরো যদি 3 মাস বলে, ধরো 3 মাস পর বলছে, 3 মাস পর চক্রবৃদ্ধি যদি
হয় বছরে হবে কয়বার 3 মাস। 12কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। 12 মাস মানে 1 বছর, তাহলে 1 বছরে কয় মাস 12 মাস। এই 12 মাসকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 12কে, তাহলে আমরা পাবো কয়বার 4 বার। আবার যদি আমাদেরকে বলে 4 মাস পর পর, 4 মাস পর 4 মাস পর পর যদি চক্রবৃদ্ধি বলে আমরা ঠিক উল্টো 3 বার, তাহলে 3 4 12 বার, অর্থাৎ 3 বার চক্রবৃদ্ধি হবে। 12 মাসের মধ্যে কয়বার হবে 4 মাস 4 মাস 4 মাস, 3 4 12 মাস পর, অর্থাৎ 12 মাসের মধ্যে 3 বার চক্রবৃদ্ধি হবে। যদি বলে আমাদের 2 মাস পর পর, 2 মাস পর পর, যদি 2 মাস বলে বছরের মধ্যে কয় মাস, আমরা 12 মাস, 12 মাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কয়বার পাবো চক্রবৃদ্ধি পাবো 6 বার। যদি প্রতি মাসে বলে, যদি প্রতি মাসে চক্রবৃদ্ধি বলে তাহলে আমরা পাবো কয়বার 12 বার, অর্থাৎ মাসে একবার করে, প্রতি মাসে একবার হলে 12 মাসে 12 বার পাবো চক্রবৃদ্ধি। এভাবে ধরো আমাদেরকে যদি বলে যে পাক্ষিক, আমরা জানি 15 দিনে 1 পক্ষ পাক্ষিক, অর্থাৎ 1 মাসের মধ্যে 2 বার, 15 দিন পর পর বললে তাহলে কতবার পাবো 24 বার। আবার যদি বলে সাপ্তাহিক বললে আমরা পাবো 52 বার। আর যদি বলে যে না দৈনিক প্রত্যেক দিনে চক্রবৃদ্ধি হবে, সেগুলো অবশ্যই আমাদের দেশে হয় না। প্রত্যেক দিনে যদি চক্রবৃদ্ধি বলে তাহলে আমরা 365 বার চক্রবৃদ্ধি হবে, 365 বারেই চক্রবৃদ্ধি হবে টাকাটা। যাক, তাহলে আমরা মোটামুটি পাবো, বার্ষিক পাবো, অর্ধবার্ষিক পাবো, আবার ত্রৈমাসিকও পেয়ে থাকি আমরা অনেক সময় 3 মাস পর পর, যেটা সেটা হচ্ছে ত্রৈমাসিক, আবার 4 মাস পরও পেয়ে থাকি, আবার 2 মাস পর প্রতি মাসে, এগুলো মোটামুটি আমরা পেয়ে থাকি। এগুলো ছাড়াও আবার বিভিন্ন সময় সাপ্তাহিকের কথা বলা হয়ে থাকে। যখন তোমাদের প্রশ্নে যদি EAR অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলা হয়, তখন দেখা যাবে যে সাপ্তাহিক হিসেবেও আমরা পেতে পারি। যাক, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যদি বার্ষিক বলা হয় তাহলে চক্রবৃদ্ধি হবে কয়বার 1 বার, যদি অর্ধবার্ষিক বলা হয় তাহলে চক্রবৃদ্ধি 2 বার, আর 3 মাস পর পর হলে 4 বার, আর 4 মাস পর হলে 3 বার, 2 মাস পর পর হলে 6 বার, এবং প্রতি মাসে যদি চক্রবৃদ্ধি বলা হয় তাহলে হবে 12 বার। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে জানলাম কি অর্থের সমমূল্য বলতে আমরা কি বুঝি বা অর্থের সমমূল্য কাকে বলে। এরপরে আমরা চক্রবৃদ্ধিগুলো জেনে নিয়েছি যে কিভাবে চক্রবৃদ্ধিগুলো হয়। এবার আমরা দেখব একটু সূত্রগুলো নিয়ে। যখন অর্থের সমমূল্য চ্যাপ্টারে আমাদের অঙ্ক করতে দেওয়া হয়, বিভিন্ন সূত্রগুলো নিয়ে আমাদের বিভিন্ন সূত্রগুলো সম্পর্কে জানতে হয়, কারণ যে প্রশ্নের যে জিনিসটা বের করতে বলে সেই সূত্রটা প্রয়োগ করে আমাদের এটার মান বের করতে হয়। তাহলে আমরা 2-1টা সূত্র প্রাথমিকভাবে জানার চেষ্টা করি। যে দেখো, বর্তমান মূল্য, বর্তমান মূল্য আমরা প্রকাশ করব কি দিয়ে, সংক্ষেপে যদি আমরা লিখি পিবি, অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে কি পাই, পিবি পাই। এরপর দেখো ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু, বা আমরা কি পাই এফবি। সংক্ষেপে লিখলে আমরা কি পাবো এফবি, এফবি মানে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। এরপর দেখো আমরা করতে গেলে যে জিনিসগুলো আমাদের দরকার হবে অবশ্যই। এরপর দেখো মেয়াদ, মেয়াদ এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। মেয়াদ হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, নাম্বার অফ ইয়ার। মেয়াদ বা এখানে সময়ও লিখতে পারো চাইলে। এরপরে সুদের হার, সুদের হার ইন্টারেস্ট, ইন্টারেস্ট এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এরপরে 5 নম্বরে আরেকটা জিনিস যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধি সংখ্যা এটা হচ্ছে নাম্বার অফ ইন্টারেস্ট in a
নাম্বার অফ ইন্টারেস্ট ইন এ ইয়ার, অর্থাৎ এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এটাকে আবার বলা হয় মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিংকে বলা হয়, অথবা নাম্বার অফ ইন্টারেস্ট ইন এ ইয়ার, অর্থাৎ এম, অর্থাৎ এক বছরের মধ্যে কতবার চক্রবৃদ্ধি হবে। তাহলে দেখো আমরা এই প্রতীকগুলো জানতে হবে অবশ্যই। বর্তমান মূল্যকে আমরা কি বলি, প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমরা প্রকাশ করব সূত্রের সাহায্যে সংক্ষেপে পিবি। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, অর্থাৎ এফবি। মেয়াদ বা সময়, এটা হচ্ছে কি নাম্বার অফ ইয়ার, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব। সুদের হার ইন্টারেস্ট, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। চক্রবৃদ্ধির সংখ্যা নাম্বার অফ ইন্টারেস্ট ইন এ ইয়ার বা মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করব। একটু দেখে নাও তোমরা। এরপরে আমরা আজকে দুই একটা সূত্র দেখি, দুই একটা সূত্র সম্পর্কে জানব। পিবি কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমরা সংক্ষেপে লিখেছিলাম কি পিবি। পিবি মানে হচ্ছে এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। পিবি সূত্র হচ্ছে এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, আমরা এই কিছুক্ষণ আগে দেখেছিলাম। আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদের হার, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার মানে মেয়াদ বা বছর বা কত সময় ধরে কত সময় সেটা বোঝাচ্ছে। এরপর দেখো এফবি সূত্র হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে দেখো এফবি সমান হচ্ছে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত টাকা দেওয়া আছে সেটা। এরপরে এক নিয়ম অনুসারে সূত্র অনুসারে আমরা এক লিখবো। এরপরে আই মানে হচ্ছে ইন্টারেস্ট সুদের হারটা লিখবো। এরপরে পাওয়ার এন মানে মেয়াদ বা সময় কত বছর বা কত মাস সেটা আমরা লিখব। এরপর দেখো ইএআর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে প্রকৃত সুদের হার। এটার সূত্র হচ্ছে 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। অর্থাৎ যখন ইএআর আমরা নির্ণয় করব তখন আমাদের দুইটা জিনিস দরকার হবে। দুইটা হচ্ছে ইন্টারেস্ট, এখানে সুদের হারটা দরকার হবে, এবং আমাদের এম দরকার হবে, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যাটা দরকার হবে। তাহলে কি সূত্র দ্বারাই প্রথমে 1 প্লাস আই বাই এম, অর্থাৎ সুদের হার উপরে চক্রবৃদ্ধির সংখ্যা নিচে, এরপরে উপরে পাওয়ার হবে এম চক্রবৃদ্ধির সংখ্যা কত বা চক্রবৃদ্ধি কতবার সেটা, এরপরে বিয়োগ 1। এই সূত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারবো, ইএআর নির্ণয় করতে পারবো। এরপরে এই সূত্রের সাহায্যে আমরা এফবি নির্ণয় করতে পারবো, ভবিষ্যতে কত মূল্য পাবো সেটা নির্ণয় করতে পারবো। আবার এই পিবির সাহায্যে এই সূত্রের সাহায্যে আমরা পিবি অর্থাৎ বর্তমান মূল্য কত সেটা নির্ণয় করতে পারবো। এগুলো আমরা এই দুইটা সূত্র লিখেছি। এই দুইটা সূত্র পুরোটাই হচ্ছে কি বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা লিখেছি। যখন মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক আর 2 মাস পর পর বা সাপ্তাহিক, পাক্ষিক এগুলো হবে তখন ভিন্ন হবে, তখন একটু কাজ করতে হবে। এখানে দেখো তখন এই পিবি সমান হবে এফবি বাই 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। তখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই সুদের হারের সাথে চক্রবৃদ্ধি সংখ্যাটা ভাগ হবে এবং মেয়াদের সাথে অর্থাৎ বছরের সাথে এমটা কি হবে, গুণ হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যাটা গুণ হবে। তখন সূত্রটা দাঁড়াবে কি এফবি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এরপরে ঠিক একইভাবে এফবিটা কীভাবে দাঁড়ায়, এফবি মানে ফিউচার ভ্যালুটা কীভাবে দাঁড়াচ্ছে দেখো, পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। এটা দাঁড়াচ্ছে প্রথমে কি হবে, এফবি ক্ষেত্রে পিবি হবে, এরপর 1 হবে, এরপর আই বাই এম হবে, অর্থাৎ সুদের হারের সাথে চক্রবৃদ্ধির সংখ্যাটা ভাগ হবে। নেক্সট হবে কি মেয়াদের সাথে চক্রবৃদ্ধির সংখ্যাটা গুণ হবে, অর্থাৎ এন ইন্টু এম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই অর্থের সমমূল্য চ্যাপ্টারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অঙ্কের সমাধান করতে হবে এই সূত্রগুলো দিয়ে। এই সূত্রগুলো ছাড়াও আরও বেশ কিছু সূত্র আছে যেগুলো সচরাচর হয় না, যেমন এফবিএ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি এবং প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি পিবিএ, এই দুইটা সূত্র আবার অনেক সময় আমাদের এই দুইটা সূত্র কাজ করতে হবে। এর পরবর্তী কিছু টেকনিক্যালি আমাদের অনেক সময় দেখা যায় যে এফবি দেওয়া আছে, পিবি দেওয়া আছে এবং মেয়াদও দেওয়া আছে, বাট আমাদের সুদের হারটা দেওয়া নাই। তখন আমরা এফবি সমান পিবি
অ্যাব ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন এর ক্যালকুলেশন করে, অর্থাৎ অ্যাব বি এবং পিবি এর মান বসাই আমরা আই এর মান কিংবা এন এর মান নির্ণয় করতে পারবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো, বেসিক্যালি এই সূত্রগুলো যদি আমরা জানি, পরবর্তী সূত্রগুলো সাহায্যে যে মানটা নির্ণয় করতে পারবে সেই মানটা নির্ণয় করতে আমাদের তেমন একটা সমস্যা হবে না। তো আমরা একটা অঙ্কের সমাধান করে দেখি, ছোট্ট একটা অঙ্ক দেখি কিভাবে করতে হয়। আমরা এই সূত্রগুলো আলোকে একটা অঙ্কের প্রশ্নের সমাধান করব আমরা। মিস্টার সৌম্য তার একটি প্রকল্পে বর্তমানে 50,000 টাকা %, 10% লিখতে পারি, 10% সুদের হারে 2 বছর পর মিস্টার সৌম্য তার একটি প্রকল্পে বর্তমানে 50,000 টাকা 10% সুদের হারে জমা রেখে 2 বছর পর কত টাকা পাবে তা নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে টাকা বলছে কত, 50,000 টাকা, সুদের হার কত, 10%, আবার এখানে বছর কত, 2 বছর। তাহলে যেটা আমাদের বের করতে বলেছে যে 2 বছর পরে 10% সুদের হারে 50,000 টাকা যদি কোথাও জমা রাখা হয়, কোনো প্রকল্পে জমা রাখা হয়, তাহলে কত টাকা পাবে। তাই দেখো এখানে বর্তমান মূল্য পিবি সমান 50,000 টাকা, মেয়াদ এন সমান 2 বছর, সুদের হার আয় সমান 10% বা 0.10, অর্থাৎ 10/100। ভবিষ্যৎ মূল্য FB সমান হোয়াট, এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা জানি FB সমান PB ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখন মানগুলো বসাতে পারি। পিবি কত, 50,000 টাকা। এবার আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 0.10। এরপরে এন এর মান হচ্ছে 2 বছর। তাহলে এখানে কত দাঁড়ায়, 50,000 1.10, এটা 2। তাহলে 1.10, এটা পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে আমরা কি করতে পারি, 1.10 গুণ 1.10, তাহলে আমরা গুণ করলে কি দাঁড়ায়, প্রথমে 0 0 0, 1 0 0, এককে 1, আবার এককে 1, এখানে 2টা 0 দিতে পারি, 1 0 0, এককে 1, এককে 1। তাহলে দেখো আমরা যদি যোগ করি কি পাই, এখানে এই 3টা 0 0, এখানে 0, এখানে 1, এখানে 1 1 2, এখানে 1। তাহলে কত পাই আমরা, 1.121। এরপর আর লেখার দরকার নেই, এটাকে আমরা 50,000 টাকা দিয়ে গুণ করব। তাহলে দেখো 50,000 গুণন 1.21, তাহলে 60,500। কত পাচ্ছি আমরা, 60,500 টাকা।
তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমাদের দেওয়া আছে কি, পিবি দেওয়া ছিল, আয় দেওয়া ছিল এবং এন দেওয়া ছিল। এগুলোর আলোকে আমরা কি করেছি, আমরা FB নির্ণয় করেছি। তাহলে 2 বছর পর মিস্টার সৌম্য কত টাকা পাবে, 60,500 টাকা পাবে। কীভাবে পাবে, 50,000 টাকা যদি 10% সুদের হারে জমা রাখে 2 বছরের জন্য, তাহলে 2 বছর মেয়াদ পূর্ণ হলে সে কত টাকা পাবে, 60,500 টাকা পাবে। তাহলে দেখো আমরা আজকে প্রথমে অর্থের সমমূল্য বলতে কি বুঝলাম, কি সেটা জানলাম। এরপরে আমরা এই বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, তারপর মেয়াদ, সুদের হার, চক্রবৃদ্ধি সংখ্যা, এগুলোর প্রতীকগুলো চিনলাম, এগুলো কীভাবে হয় সেটা জানলাম, চক্রবৃদ্ধি কীভাবে হয় সেটা জানলাম। এরপরে আমরা পিবি, FB এবং ER এর 3টা সূত্র সম্পর্কে জানলাম এবং একটা ছোটোখাটো আমরা সমাধান করার চেষ্টা করলাম। আগামীতে এর পরবর্তী আমরা অন্যান্য প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্থতা কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ।